হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম আন্ডার প্যারিস। মুভিতে শার্কের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখলে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠতে পারে। তো চলুন আজকের এক্সপ্লেন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা সোফিয়া নামের একজন নারী শার্ক গবেষককে দেখতে পাই, যে তার টিমের অন্য সদস্যদের নিয়ে সমুদ্রের মাঝখানে লিলিথ নামের একটি শার্কের উপর রিসার্চ করছিল। সোফিয়া ও তার টিমের সদস্যরা কয়েক মাস আগে থেকেই এই লিলিথ নামের শার্কের উপর নজর রাখছিল এবং তারা অপেক্ষা করছিল কখন লিলিথ তাদের রাডারে ধরা দিবে এবং তারা স্যাম্পল কালেক্ট করে তারা তার উপর রিসার্চ করতে পারবে। সোফিয়া ও তার টিম মেম্বারদের অপেক্ষার অবসান ঘটিয়ে কিছুক্ষণের মধ্যেই লিলিথ তাদের রাডারে ধরা দেয়। সবাই তাড়াতাড়ি করে লিলিথের স্যাম্পল কালেক্ট করার জন্য চলে যায়। এরপর সবাই লিলিথকে খোঁজার সময় তাদের সামনে একটি মৃত তিমির বাচ্চাকে দেখতে পায়, যেটা বাচ্চা হলেও আকারে অনেক বড় ছিল, আর একটা পূর্ণবয়স্ক ছেলে তিমির ওজন প্রায় 41,000 কেজি পর্যন্ত হতে পারে। যাই হোক, তিমির বাচ্চাটা যে মারা গিয়েছিল এটা বড় বিষয় না, প্রায় এরকম হয়ে থাকে। কিন্তু অবাক করা বিষয় ছিল তিমিটির পেছনের অর্ধেক সম্পূর্ণ গায়েব ছিল। মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণী সেটা খেয়ে ফেলেছে। এসব বিষয় নিয়ে চিন্তা করার সময় তাদের ওখানে লিলিথ চলে আসে। লিলিথকে দেখে সবাই বেশ হতভম্ব হয়ে যায়, কারণ কয়েক মাস আগে যখন তারা লিলিথকে দেখেছিল তখন লিলিথ মাত্র 2.5 মিটারের ছিল, কিন্তু এখন সে প্রায় 7 মিটারের চেয়েও বড় হয়ে গিয়েছে। মাত্র 3 মাসেই সে 3 গুণ বড় হয়ে গিয়েছে। লিলিথের এমন বড় হওয়া দেখে সবাই বেশ অবাক হয়ে যায়। কিন্তু এখানে সবথেকে বড় ভুল সোফিয়ার স্বামী করে। সে লিলিথের শরীরে একটি ইঞ্জেকশন বসিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে যত রিসার্চার ছিল লিলিথ তাদের সবাইকে মেরে ফেলে। সোফিয়া ও তার এক বন্ধু বোটের উপর থেকে কম্পিউটারে এসব দেখে যাচ্ছিল, কারণ ওখানে তাদের করার কিছুই ছিল না। পরিস্থিতি যখন নীরব হয় তখন সে ড্রাইভিং স্যুট পরে সমুদ্রে নেমে পড়ে। সে দেখার চেষ্টা করছিল এখনও কেউ বেঁচে আছে কিনা, কিন্তু আশেপাশে সে শুধু বিচ্ছিন্ন হাত পাগুলোকেই দেখতে পায়। সোফিয়া কোনো কিছু বোঝার আগেই সেখানে লিলিথ চলে আসে। সে সোফিয়ার উপর আক্রমণ করে দিলে সোফিয়া কোনো রকমে সেখান থেকে বেঁচে ফেরে। এরপর আমরা 3 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে সোফিয়া এখন শার্কদের উপর রিসার্চ করা ছেড়ে দিয়েছে এবং কাইন্ড অফ অ্যাকোরিয়াম থেকে বাচ্চাদের সে বিভিন্ন মাছেদের সম্পর্কে ধারণা দিত। এদিকে আমরা মিকা নামের এক মেয়েকে দেখতে পাই, যে ছিল একজন মেরিন রিসার্চার। সি অফ সেভিয়ন নামের একটি অর্গানাইজেশন সে পরিচালনা করত, যাদের কাজ ছিল সমুদ্রের বিভিন্ন প্রাণীদের বাঁচানো। মিকা অফিসের কাজ শেষ করে সোফিয়ার সাথে দেখা করতে যায় এবং তাকে নিয়ে অর্গানাইজেশনের হেডকোয়ার্টারে চলে আসে। মিকা এখানে সোফিয়াকে এটা দেখানোর চেষ্টা করছিল লিলিথ নামের যে শার্কের উপর তারা 3 বছর আগে রিসার্চ করছিল, সেই লিলিথ এখন কিছুদিনের মধ্যেই স্যান্ড্রিভা নদীতে প্রবেশ করবে এবং ধীরে ধীরে সে প্যারিস শহরে চলে আসবে। মিকার এসব কথা শুনে সোফিয়া বলে কখনো কখনো শার্ক ক্লাইমেট পরিবর্তনের কারণে জায়গা বদলাতে পারে, কিন্তু লিলিথ সমুদ্র থেকে স্যান্ড্রিভা নদী পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর যদি পৌঁছাতে পারেও তাহলে প্যারিসের স্বচ্ছ পানিতে শার্কগুলো বেঁচে থাকতে পারবে না। সোফিয়া মিকাকে এসব কথা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা স্যান্ড্রিভা নদীর পাশে 2 জন লোককে দেখতে পাই, যারা নদী থেকে ছোট 2টা মিসাইল পেয়েছিল। এরপর পুলিশ সেখানে এসে মিসাইলগুলোকে কালেক্ট করার পর তারা বলে এই নদীতে এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিসাইলগুলো পাওয়া যায়, কিন্তু এতে কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ মিসাইলগুলো অকেজো হয়ে গিয়েছে। এরপর পুলিশ সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলায় আমরা দেখতে পাই রিকা তার বান্ধবীকে সাথে নিয়ে স্যান্ডরিভার ব্রিজে ঘটে যাওয়া একটি গাড়ির অ্যাক্সিডেন্টের ব্যাপারে অনুসন্ধান করতে আসে। তারা আসলে দেখতে চাচ্ছিল লিলিথ এখানে এখনও এসেছে কিনা। ব্রিজের নিচে পৌঁছানোর পর মিকা ড্রাইভিং স্যুট পরে নদীর গভীরে গিয়ে দেখতে পায় গাড়িতে শার্কের আক্রমণের চিহ্ন রয়েছে, অর্থাৎ লিলিথ এখানে চলে এসেছে। মিকা ও তার বান্ধবী আরও কিছু অনুসন্ধান করার আগেই সেখানে পুলিশ চলে আসে এবং মিকাকে আটক করে নিয়ে যায়, কারণ এরকম গোপনে কোনো কেস অনুসন্ধান করা বেআইনি। পুলিশ মিকাকে আটক করলেও তার বান্ধবী পালিয়ে যায়। এদিকে আমরা সোফিয়াকে দেখতে পাই, সে এখনও লিলিথকে ট্র্যাক করছিল। সে দেখতে পায় লিলিথ স্যান্ড্রিভা নদীতে চলে এসেছে। পরের দিন সকালবেলা পুলিশ গাড়ি অ্যাক্সিডেন্ট করা সেই লোকের মৃতদেহ উদ্ধার করে। তারা দেখতে পায় লোকটির অর্ধেক দেহ গায়েব ছিল, মানে কোনো ভয়ানক প্রাণী সেটা খেয়ে ফেলেছে।
মৃতদেহ উদ্ধারের সময় সোফিয়া ও মিকা সেখানে ছিল। সোফিয়া পুলিশকে সরাসরি বলে এটা শার্ক করেছে এবং তাড়াতাড়ি তারা কোনো পদক্ষেপ না নিলে অবস্থা আরও ভয়াবহ হতে পারে। সোফিয়ার এসব কথা শুনে মিকা মনে করে সোফিয়া হয়তো লিলিথকে মারার কথা ভাবছে। এজন্য মিকা গোপনে শার্কদের বাঁচানোর জন্য কাজে লেগে পড়ে। আমি আগেই বলেছি মিকা একজন মেরিন সেভিনার ছিল, তার কাজই ছিল সমুদ্রের প্রাণীদের বাঁচানো। কিন্তু এখানে একটু চিন্তা করে দেখুন, শার্ক মানুষদের মেরে ফেলছে, অন্যদিকে মিকা শার্কদের বাঁচানোর চেষ্টা করছে। আমার তো মনে হয় এই মিকার সবার আগে মৃত্যু হওয়া দরকার। তো যাই হোক, এরপর দেখা যায় সোফিয়া পুলিশ অফিসারদের সাথে নিয়ে লিলিথকে ফাঁদে ফেলার প্ল্যান করছিল। এজন্য সে লিলিথকে ট্র্যাক করে বোট নিয়ে সেখানে পৌঁছে যায়। এরপর অফিসাররা যখন পানির নিচে যায় তখন মিকা তার বান্ধবীর মাধ্যমে সোফিয়া ট্র্যাক করা সিগন্যালটিকে জ্যাম করে দেয়, যার ফলে সোফিয়া লিলিথ শার্ককে আর ট্র্যাক করতে পারে না। সোফিয়া ও পুলিশ অফিসাররা কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। স্যান্ডরিভা নদীতে বিশাল এক শার্ক ঘোরাফেরা করছিল। বিষয়টা খুবই সিরিয়াস হওয়াতে অফিসাররা খবরটি শহরের মেয়রকে জানিয়ে দেয়। কিন্তু মেয়র বলে যে কোনো মূল্যে এই শার্ককে থামাতে হবে, কারণ খুব তাড়াতাড়ি স্যান্ডরিভা নদীতে একটি সাঁতার প্রতিযোগিতা হতে চলেছে। আমি কোনোভাবেই আয়োজনটাকে বাতিল করতে চাই না। মেয়রের এসব কথা শুনে অফিসাররা লিলিথকে আটকানোর একটি উপায় ভাবতে থাকে। অন্যদিকে আমরা মিকাকে দেখতে পাই, সে একটি সিক্রেট ভিডিও বানিয়ে শহরে যত মেরিন সেভিনার ছিল তাদের সবার মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেয়। সে সবার উদ্দেশ্যে বলে আমাদের যেভাবে হোক লিলিথকে বাঁচাতে হবে, কারণ সরকার লিলিথ শার্ককে মারার পরিকল্পনা করছে। আমাদের আজ রাতে ক্যাটাকম্বসে উপস্থিত থাকতে হবে। মিকার এই প্ল্যান পুরোপুরি সাকসেসফুল হয়, কিন্তু তাদের প্ল্যানিং সম্পূর্ণ হওয়ার আগেই মিকার এক বান্ধবী পুলিশকে গিয়ে সবকিছু বলে দেয়। এখান থেকে আমরা জানতে পারি লিলিথ শার্ক এখন প্যারিস ক্যাটাকম্বসের ভিতরে রয়েছে। সেখানেই আজ রাতে সকলে মিলিত হবে। প্যারিস ক্যাটাকম্বস মানে হচ্ছে প্যারিস শহরের একটি আন্ডারগ্রাউন্ড টানেল, যেটা প্যারিস শহর বানানোর সময় তৈরি করা হয়েছিল। মিকার বান্ধবীর কাছ থেকে তথ্য পাওয়ার পর সবাই রাতের বেলা প্যারিস ক্যাটাকম্বসে চলে আসে। সেখানে মিকা ও তার বন্ধুদের সাথে পুলিশের কথার কাটাকাটি হয়। পুলিশরা সকলকে ক্যাটাকম্বস থেকে চলে যেতে বললে মিকা হঠাৎ পানিতে নেমে পড়ে এবং সে দেখানোর চেষ্টা করে শার্ক মানুষের কোনো ক্ষতি করবে না। কিছুক্ষণের মধ্যে মিকার কাছে একটি শার্ক চলে আসে, কিন্তু এই শার্ক লিলিথ ছিল না। মানে লিলিথ ছাড়াও এখানে আরও অনেক শার্ক রয়েছে। মিকা শার্কটিকে হাত বুলিয়ে আদর করার চেষ্টা করলে শার্কগুলো তাকে মেরে ফেলে, মিকাকে সাথে সাথে টুকরো টুকরো করে ফেলে। মিকার এমন ভয়ানক মৃত্যু দেখে বাকি মেরিন সেভিনাররা সেখান থেকে পালাতে থাকে, কিন্তু পালানোর সময় অনেকে পানিতে পড়ে শার্কের খাবার হয়ে যায়। ক্যাটাকম্বসের ভিতরে চারিদিকে রক্তের বন্যা বয়ে যায়। শার্কগুলো একের পর এক সবাইকে মেরে ফেলে। বেঁচে যাওয়া বাকি মেরিন সেভিনারদের হাসপাতালে ভর্তি করা হয় এবং ক্যাটাকম্বসের ভিতরে অফিসাররা গুলি করে একটি শার্ককে মেরে ফেলে। শার্কটিকে যখন পর্যবেক্ষণ করার জন্য ল্যাবে আনা হয় তখন সোফিয়া শার্কটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে এটা একটি মহিলা শার্ক, যার বয়স আনুমানিক 2 মাস। শার্কটি প্রেগনেন্ট এবং পেটে অসংখ্য বাচ্চা শার্ক রয়েছে। শার্কটি প্যাথোনেসিস প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা উৎপাদন করতে পারে, যেখানে পুরুষ শার্কের কোনো দরকার পড়ে না। বিষয়গুলো বিশ্লেষণ করার মাধ্যমে এর ভয়াবহতা অনুমান করা যায়। সোফিয়া বলে শার্কগুলো খুবই কম সময়ে খুবই দ্রুত বেড়ে ওঠে। না জানি কত হাজার হাজার শার্ক এই মুহূর্তে স্যান্ডরিভা নদীতে ঘোরাফেরা করছে। এখানে সোফিয়া আরও একটি বিষয় জানতে পারে, সেটা হচ্ছে লিলিথের পেট থেকেই এই শার্কগুলোর জন্ম হয়েছে এবং স্বচ্ছ পানিতে ঘোরাফেরা করার ক্ষমতা তারা তাদের মা লিলিথের কাছ থেকেই পেয়েছে। সোফিয়ার মুখ থেকে এসব কথা শুনে অফিসাররা ক্যাটাকম্বসের ভিতরে ব্লাস্ট করার পরিকল্পনা করে, কারণ এই সময় শার্কগুলো ওই ক্যাটাকম্বসের ভিতরে অবস্থান করছিল। পরদিন সকালবেলা কাঙ্ক্ষিত সেই দিন চলে আসে, মানে আজকেই স্যান্ডরিভা নদীতে সাঁতার প্রতিযোগিতা হবে। স্যান্ডরিভা নদীর পাশে হাজার হাজার মানুষ চলে এসেছিল। মেয়র শার্কের বিষয়টা জানলেও তিনি ইভেন্ট ক্যান্সেল করেননি। সাঁতার প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তারাও শার্কের বিষয়ে কিছুই জানতো না, এমনকি হাজার হাজার দর্শকেরাও শার্কের বিষয়টা জানতো না। মেয়র অতি গোপনীয়তার সাথে ইভেন্টটাকে চালিয়ে দিচ্ছিল। মেয়র গোপনে অনেক পুলিশ ফোর্স সহ ক্যাটাকম্বসের বাইরে একটি জাল বিছিয়ে দিয়েছিল, যাতে করে শার্কগুলো জালের জন্য এদিকে আসতে না পারে। অন্যদিকে ক্যাটাকম্বসের বাইরে সোফিয়া সহ বাকি পুলিশ অফিসাররা মেইন পয়েন্টে ব্লাস্ট করার প্ল্যানিং করছিল। সবাই যার যার পজিশনে চলে যাওয়ার পর সোফিয়া যখনই লাইট জ্বালিয়ে নেয় তারা হতভম্ব হয়ে যায়, কারণ নদীর গভীরে হাজার হাজার শার্ক ঘোরাফেরা করছিল।
শার্কগুলো বাচ্চা শার্ক হলেও একজন মানুষকে খেয়ে ফেলার মতো ক্ষমতা তাদের ছিল। সবাই তাড়াতাড়ি করে বোমাগুলো জায়গা মতো সেট করে দেয়। এরপর ক্যাটাকম্বস থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে তখন কিছু শার্ক তাদের বাকি টিম মেম্বারদের উপর আক্রমণ করে দেয়। একের পর এক শার্কগুলো তাদের ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। সোফিয়া শার্কের হাত থেকে বাঁচার জন্য ক্যাটাকম্বসের বাইরে বেরিয়ে আসার আগেই ব্লাস্ট করে দেয়। বিশাল এক বিস্ফোরণে ক্যাটাকম্বসের দেয়াল ভেঙে তারা ছিটকে বাহিরে চলে আসে। কেডিআর অনেক মারাত্মক আহত হয়েছিল। সোফিয়া তাকে কোনো রকমে বোটে উঠিয়ে দেওয়ার পর সোফিয়া নদীর গভীরে যায় যে বাচ্চা শার্কগুলো সম্পূর্ণ মারা গিয়েছে কিনা। কিন্তু এইবার নদীর গভীরে যেতেই সামনেই সে সেই লিলিথকে দেখতে পায়। লিলিথ সোফিয়াকে দেখতে না পেলেও এমনটা মনে হচ্ছিল যে লিলিথ তার বাচ্চার মৃত্যুতে প্রচণ্ড রেগেছিল এবং সে চোখের পলকেই ক্যাটাকম্বসের বাহিরে যে জাল ছিল সেটা ছিঁড়ে সাঁতার প্রতিযোগিতার স্থানে চলে আসে। সবাই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। তাদের কোনো ধারণাই ছিল না কত বড় বিপদের মুখোমুখি হতে চলেছে তারা। এরপর দেখা যায় লিলিথ সেখানে এসেই শত শত মানুষকে হত্যা করতে থাকে। চোখের পলকেই শান্ত পরিবেশটা একটা রণক্ষেত্রে পরিণত হয়। প্রচণ্ড ভয়ে ও আতঙ্কে সবাই এদিক ওদিক ছুটতে শুরু করে, আর যারা পানিতে সাঁতার কাটছিল তাদের একের পর এক শার্কগুলো টুকরো টুকরো করে ফেলে। অসংখ্য শার্ক সেখানে চলে এসেছিল এবং এই শার্কগুলো ক্যাটাকম্বসের বাইরে অন্য কোথাও বসবাস করছিল, কারণ ক্যাটাকম্বসে ব্লাস্ট করার পর কোনো শার্ক বেঁচে ছিল না। স্যান্ডরিভার নদী পুরোটাই রক্তে লাল হয়ে গিয়েছিল। মেয়রের নির্দেশে শার্কের হাত থেকে সবাইকে বাঁচানোর জন্য পুলিশ ফোর্স সেখানে গুলি ছুড়তে শুরু করে। কিন্তু এটাই তাদের সবথেকে বড় ভুল ছিল। গুলিগুলো নদীর গভীরে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মিসাইলগুলো ছিল সেই হাজার হাজার মিসাইল চালু হয়ে যায়। সঙ্গে সঙ্গে মিসাইলগুলো ব্লাস্ট হয় প্যারিস শহরে সুনামি নেমে আসে। হাজার হাজার মানুষ মারা যায়। প্যারিস শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই সোফিয়া একটি উঁচু বিল্ডিংয়ের উপর বসেছিল। তারা দুজনেই খুবই মারাত্মক আহত ছিল। তাদের আশেপাশে শত শত শার্ক ঘোরাফেরা করছিল এবং এর সাথেই এই চমৎকার মুভিটি শেষ হয়ে যায়।